আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুনায়েদ ইসলাম আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসটা হবে যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যে আবন্টন লাভ লোকসান আবন্টন হিসাব যেটা আছে সেটা কিভাবে তৈরি করতে পারি, আমরা কিভাবে প্রিপেয়ার করব, আর হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবটা কিভাবে প্রিপেয়ার করব সেটা নিয়ে। সো ফার্দার কথা না বলে আমরা চলো একটা ম্যাথের মাধ্যমে ওভারঅল ম্যাথগুলো কীরকম আসতে পারে সেটা সেটা সলভ করি। সো অংশীদারি ব্যবসা তো বুঝোই তোমরা যে কয়েকজন মানুষ একত্রিত হয়ে একটা চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসাটা শুরু করে। সো এটা হচ্ছে কি এক মালিকানা ব্যবসা আর কি কোম্পানি ব্যবসার মাঝামাঝি একটা ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে। সো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কি হয়, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কি মানে কোম্পানি ব্যবসার মতো ইউজুয়ালি কি বিশদায় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে না, তারা নিজস্ব একটা ওয়েতে কি মানে তাদের নিজস্ব ওয়েতে কি তারা হিসাব নিকাশগুলা রাখে। সো এই ক্ষেত্রে সো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমরা সিম্পলি বুঝতেই পারতেছি যে কয়েকজন অংশীদার থাকবে। সো এখানে যেটা দেখতেছি যে প্রত্যেক একটা ম্যাথ দিয়ে যদি শুরু করি যে প্রত্যেক মাসের প্রথমে, মাঝামাঝি এবং শেষে উত্তোলন সম্পর্কিত সমস্যা, ঠিক আছে। সো আমরা যদি দেখি যে পাইলট, শান্ত এবং দুর্জয় তিনজন অংশীদার, পাইলট, শান্ত এবং দুর্জয় তিনজন অংশীদার মিলে একটা কি অংশীদারি ব্যবসা গঠন করে। কবে? 2013 সালের 1 জানুয়ারিতে কি তারা ব্যবসাটা শুরু করে। তো তারা ব্যবসা শুরুতে পাইলট 50,000 টাকা দেয় ব্যবসায়, শান্ত দেয় 30,000, আর কি দুর্জয় কতটা হাজার টাকা দেয়, দুর্জয় 20,000 টাকা দেয়। 20,000 টাকা মূলধন দিয়ে কি তারা ব্যবসাটা শুরু করে। 30,000, 50,000, 30,000, 20,000 দিয়ে ব্যবসাটা শুরু করে। এরপর কি অংশীদারি শর্ত অনুযায়ী তো তারা বুঝতেই পারতেছে যে তারা কি অংশীদারি ব্যবসার চুক্তিটা কি করে ফলো করে, মানে তারা একটা চুক্তিবদ্ধ যেহেতু শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদার মূলধন এবং উত্তোলনের 5% হারে কি সুদ ধার্য করবে। এখন তারা যে মূলধন দিল 50,000, 30,000, 20,000, ঠিক আছে, এই 50,000, 30,000, 20,000 টাকার মধ্যে কি তারা কি একটা মানে তারা যে ইনভেস্ট করছে এই ইনভেস্টমেন্টের উপরে তারা কি 5% করে কি সুদ পাবে। ব্যবসা থেকে 5% করে কি দিবে, সুদ দিবে। আর কি উত্তোলন তো আবার খরচ, ঠিক আছে, এটা ব্যবসার জন্য একটা খরচ, রাইট। বিকজ সে যদি ব্যবসা থেকে উত্তোলন করে তার জন্য তার কি 5% করে কি সুদ ব্যবসাকে দিতে হবে। ওকে, সো মূলধন এবং উত্তোলন দুই ক্ষেত্রেই কি 5% করে কি সুদ। কিন্তু এখন পাইলট আবার কি প্রতি মাসে 500 টাকা করে কি বেতন পাবে। পাইলট প্রতি মাসে কি 500 টাকা করে কি বেতন পাবে। সেই 500 টাকা কি পাইলট বেতন পাবে। সো পাইলটের জন্য কি 500 টাকা কি আয়, আর ব্যবসার জন্য কি একটা খরচ। এখন কথা হচ্ছে এবার হচ্ছে কি আবার 2013 সালের 1 জুলাই কি করছে, শান্ত ব্যবসায়ী ঋণ দিছে, মূলধন না, সে ব্যবসায়ী কি দিছে 10,000 টাকা কি দিছে, ঋণ দিছে। ওকে, এবং ওই একই তারিখে মানে 1 জুলাই তারিখে কি করছে, একই তারিখে দুর্জয় কি করছে 5,000 টাকা কি করছে অতিরিক্ত মূলধন দিছে। শান্ত কি করছে 10,000 টাকা ঋণ দিছে, আর কি দুর্জয় 5,000 টাকা কি এক্সট্রা মূলধন দিছে। ওকে, সো ব্যবসায় এবার হচ্ছে সরবরাহ করে। এখন ব্যবসায় মুনাফা, এখন দেখো তো ব্যবসা তো পরিচালনা করার পর একটা মুনাফা অর্জিত হবেই স্বাভাবিক। সো এই মুনাফার মধ্যে দেখো সবার কিন্তু মূলধনের পরিমাণ সেম না, কেউ বেশি মূলধন দিছে, কেউ কম মূলধন দিছে। সো বেসিক্যালি এটাও সিম্পল যে যখন মুনাফা বন্টন হবে তখন কি এক একজন এক এক পোর্শনে পাবে, কেউ বেশি মুনাফা পাবে, কেউ কম মুনাফা পাবে, বিকজ তার ইনভেস্টমেন্ট কারো বেশি ছিল কারো কম ছিল। সেই সাপেক্ষে তারা কি 3-2-1 অনুপাতে কি তারা মুনাফা পাবে। 3 হচ্ছে পাইলট, 2 হচ্ছে কি শান্ত, আর 1 কি দুর্জয়। এই অনুপাতে তারা কি মুনাফাটা পাবে। তো বেসিক্যালি বুঝতেই পারতেছি যেহেতু পাইলটের ইনভেস্টমেন্ট বেশি তো পাইলটের মুনাফার অংশ বেশি। কীভাবে মুনাফা নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। ওই ব্যবসায় প্রত্যেক মাসের প্রথম তারিখে পাইলট, আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে উত্তোলনের হিসাবটা দেখবো আমরা, ঠিক আছে, যে পাইলট প্রতি মাসের শুরুতে কি উত্তোলন করে, এরপর কি শান্ত প্রতি মাসের শেষে উত্তোলন করে, আর কি
দুর্জয় প্রতি মাসের শেষে উত্তোলন করে। সো আমরা যদি দেখি যে কি প্রত্যেক মাসের প্রথম তারিখে পাইলট, প্রত্যেক মাসের 15 বা মাঝামাঝিতে কে শান্ত, আর প্রত্যেক মাসের শেষ তারিখে কি দুর্জয় কি যথাক্রমে কি 500, পাইলট 500 টাকা উত্তোলন করে, তারপরে কি শান্ত 400 আর কি দুর্জয় 300 টাকা উত্তোলন করে। 500 উত্তোলন করে কি মাসের শুরুতে, 400 টাকা উত্তোলন করে কি মাসের মাঝে, আর কি 300 টাকা উত্তোলন করে কি মাসের শেষে উত্তোলন করে। এছাড়া শান্ত ও দুর্জয় কি ব্যক্তিগত ব্যবহারের জন্য, আচ্ছা তারা তো টাকা পয়সা উত্তোলন করলোই এই 3 জন, তার পাশাপাশি শান্ত আর দুর্জয় পণ্য উত্তোলন করছে। প্রোডাক্ট যেহেতু পণ্য বিক্রি করে, তারা কি তার নিজস্ব ব্যবহারের জন্য কি একজন 1000, আরেকজন কি 800 টাকার কি পণ্য উত্তোলন করছে। ওকে, সো যেগুলো কি হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়নি। সো এখানে কোনো মানে অধিকাংশ কি মানে হিসাব বইটাই তৈরি করা হয়নি। ওকে, এবার আসি যে পাইলটের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধনের পূর্বে, মানে এই যে এতগুলা কাহিনী, উত্তোলনের কাহিনী, অতিরিক্ত মূলধনের কাহিনী, এরপর বেতনের কাহিনী, এরপরে কি তারা মুনাফা কত করে পাচ্ছে, এইসব পণ্য উত্তোলন, এই সবগুলা জিনিসই কি লিপিবদ্ধ করা হয়নি। শুধুমাত্র একটা জিনিস বাদে, সেটা কি এই যে পাইলট যে 500 টাকা পাইছে, বেতন পাইছে, শুধুমাত্র সেটাই কি ইনক্লুড করা হয়েছে। সেটাই ইনক্লুড করে কি মুনাফার পরিমাণ কত, 35,500। শুধুমাত্র বেতনটা বাদ দিয়ে কোম্পানির মুনাফা কত 35,500, বাকি কিছুই ইনক্লুড করা হয়নি। এখন বাকি সব কিছু ইনক্লুড করে আমাদের কি নির্ণয় করতে হবে, লাভ লোকসান আবন্টন হিসাবটা আমরা বের করব। তারপর বের করবো কি অংশীদারের মূলধন হিসাব। তো ফার্স্টে আমরা উপরে যতগুলো তথ্য আছে, তথ্য দিয়ে কি ফার্স্টে লাভ লোকসান আবন্টন হিসাবটা বের করার চেষ্টা করি। চলো, তো ফার্স্টেই দেখি যে লাভ লোকসান আবন্টনটা তোমরা দেখেই বুঝতেছো, এটা একটা টি ছকের মতো। এক সাইডে থাকবে ডেবিট, আরেক সাইডে থাকবে কি ক্রেডিট। ডেবিট সাইডে কি, ডেবিট সাইডে হচ্ছে কি ব্যবসায়ে যে সকলগুলো কি মানে যে সকল খরচগুলা, যে সকল ব্যয়গুলা ব্যবসায়ের সাপেক্ষে যতগুলো খরচ আছে সবগুলো এই সাইডে আসবে। ওকে, আর ব্যবসায়ের সাপেক্ষে যতগুলো আয় আছে বা ইনকাম আছে সেগুলো কি ক্রেডিট সাইডে যাবে। আমরা জানি আয় হিসাব রিপ্রেজেন্ট করে কি ক্রেডিটকে, ব্যয় হিসাব রিপ্রেজেন্ট করে কি ডেবিটকে। সো ব্যবসায়ের সাপেক্ষে মানে ব্যবসায়ের আয় হলে ক্রেডিট, ব্যবসায়ের লস হলে ক্রেডিট, বা ব্যবসা থেকে কোনো টাকা পয়সা চলে গেলে সেটা কি ক্রেডিট। ওকে, সো ডেবিট। ওকে, ব্যবসায়ের খরচ হলে ডেবিট। সো ফার্স্টেই আমরা যেটা আনবো, সো ফার্স্ট স্টেপ হচ্ছে কি, ফার্স্টে আমরা আনবো কি এটা, আমি হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে দিই, তোমার বোঝার সুবিধার্থে হয়। এই যে এই কথাগুলো মাস্ট লিখবা, নাহলে পরীক্ষায় নাম্বার আসবে না। এই যে 3টা লাইন। তো ফার্স্টে আসে কি লাভ লোকসান হিসাব বা নিট লাভ। আমরা জানি আমরা নিট লাভ কত পাইছি 35,500। এটা যেহেতু কোম্পানি বা ব্যবসার জন্য একটা আয়, সো এটা কই আসবে ক্রেডিট সাইডে যাবে। সো ব্যবসার যে আয়টা এটাকে আমরা একটু সিম্পলি বসাই দেব। ওকে, সো লাভ লোকসান হিসাব বা নিট লাভটা কি বসাবো 35,500। এরপরে স্টোরি দেখি, এরপরে কি বলছে, তারা হচ্ছে কি মূলধন দিছে 50,000, 30,000, 20,000। এগুলো লাভ লোকসানে আসবে না, ঠিক আছে, এগুলো লাভ লোকসানে আসবে না। কারণ লাভ লোকসানে কোনগুলো আসবে, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, এগুলোই লাভ লোকসানে আসবে। এটা আমরা জানি বিশদ বিবরণীতে আমরা যেগুলো করে থাকি। সো এগুলো আসবে না। ওকে, এবার কি আসবে মূলধন নিয়ে। সো এতগুলো মূলধন তার ব্যবসা শুরু করে। এখন চুক্তি অনুযায়ী, ঠিক আছে, চুক্তির শর্ত অনুযায়ী তারা কি বলছে, মূলধন আর উত্তোলনের উপরে কত 5% করে কি সুদ ধার্য হবে। সো এখন আমরা কি করব, আমরা যেহেতু মূলধনের সুদ বা উত্তোলনের সুদ এটা কি মুনাফা জাতীয় আয় ব্যয়, রাইট। সো এগুলো কি লাভ ও লোকসানের মধ্যে আসবে। সো আমরা এরপরে কি করব, আগে মূলধনেরটা করব, মূলধনের সুদটা বের করব। মূলধনের সুদ কি, মূলধনের যেহেতু তারা ব্যবসায় মূলধনটা ইনভেস্ট করছে, তো ব্যবসা কি করবে, ব্যবসা তাদেরকে কি করবে ইন্টারেস্ট দিবে, বা ব্যবসা তাদেরকে সুদ দিবে। ব্যবসা যদি তাদেরকে সুদ দেয় তো ব্যবসার জন্য এটা কি খরচ, যার কারণে কি মূলধন হিসাবের বা অংশীদারের মূলধনের সুদটা আমরা কই বসাবো ডেবিট সাইডে বসাবো। ওকে, আর উত্তোলনের সুদ মানে ব্যবসায়ীরা ব্যবসা থেকে টাকা উত্তোলন করে নিয়ে গেছে, সেই সাপেক্ষে ব্যবসায়ীরা ব্যবসাকে কি সুদ দিবে, তো এটা ব্যবসার জন্য কি একটা লাভ।
যার কারণে এটা ক্রেডিট সাইডে বসবে। সো উত্তোলনের সুদটা কি ক্রেডিট সাইডে বসবে। সো আমরা কিন্তু মনে করে কি অংশীদারের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব এগুলো আলাদা করে দেখাতে হবে। আর এটা লাভ লোকসান হিসাবটা উপরে থাকবে। ওকে, সো আমরা কি অংশীদারের মূলধন হিসাবটা বের করবো, মানে মূলধনের সুদটা দেখাবো আগে। মূলধনের সুদটা কীভাবে বের করবো, সিম্পলি দেখো পাইলটেরটা কত ছিল, পাইলটের ছিল 50, শান্তর ছিল কি 30,000, আর দুর্জয়ের ছিল কত 20,000। সো আমরা যদি 50,000 ইন্টু 5% করি তাহলে আসে কত 2500, ঠিক আছে। আবার 30,000, যেহেতু শান্ত 30,000 টাকা ইনভেস্ট করছে, 30,000 টাকার 5% কত 1500। দুর্জয়ের ক্ষেত্রে ঝামেলা আছে, দুর্জয় কি করছে, দুর্জয় তো 20,000 টাকা ইনভেস্ট করছিলই, দুর্জয় 20,000 টাকা ইনভেস্ট করছেই, তার পাশাপাশি সে পরে কি করছে অতিরিক্ত মূলধন দিছে। অতিরিক্ত মূলধন কত দিছে, দুর্জয় 5,000 টাকা, দুর্জয় 5,000 টাকা এক্সট্রা অতিরিক্ত মূলধন দিছে, ঠিক আছে। সো এই অতিরিক্ত মূলধন কিন্তু আবার কবে দিছে, বছরের মাঝামাঝিতে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, তোমার 20,000 টাকার 1 বছরের 5% বের করতে হবে, তার সাথে যোগ করতে হবে কোনটা 5,000 টাকার 6 মাসের 5%। সো ম্যাথটা কেমন হবে, সো এখানে হচ্ছে 20,000 ইন্টু 5% প্লাস 5,000 ইন্টু 5%, যেহেতু 6 মাসের হিসাব তো আমরা সিম্পলি 2 দিয়ে ভাগ করে দিতে পারি, অথবা 6/12 দিতে পারি। সো যদি আমি এটা যোগ করি তাহলে কি 20,000-এর 5% আসে কত 1,000 টাকা, আর 5,000 টাকা যেহেতু অতিরিক্ত মূলধন দিয়েছিল 6 মাসের জন্য, যদি 1 জুলাই দিছিল মানে 6 মাস পরে দিছে, তো আমরা 6 মাসের সুদ নির্ণয় করবো। সো কত 5,000 ইন্টু 5% ভাগ 2 বা 125 আসে, ঠিক আছে। এই দুইটার যোগফল কত আসে, ওকে। সো আমরা কি মূলধনের সুদের টোটাল হিসাবটা কি করব, এদিকে বসাবো। সো আমরা দেখলাম যে চুক্তি অনুযায়ী কি তারা 5% সুদ দেয়, 5% কোম্পানি তাদেরকে সুদ দিবে বা ব্যবসা থেকে সুদ দিবে। সো 5% কি তাদের মূলধনের হিসাবের উপর কি 5% করে আমরা বসালাম। তার পাশাপাশি দুর্জয় কি করছে, প্রথমে 20,000 টাকা দিছিল, এক্সট্রা কত 5,000 টাকা দিছে, সেজন্য কি আমরা 5,000 টাকা কি আমরা 5,000 টাকার 5% বের করছি। তারপর হচ্ছে কি অর্ধেক করে দিছি আর কি, যেহেতু 6 মাসে, ঠিক আছে। অথবা আমরা কি করতে পারি 5,000 ইন্টু 5% ইন্টু 6/12 দিতে পারি, যেহেতু 6 মাস 12 মাসের মধ্যে কি সে 6 মাসের কি সুদ দিছে। ওকে, এভাবে বের করতে পারি। সো আমরা কি মূলধন হিসাবটা দেখলাম কিভাবে বের করতে হয়। এবার আসি উত্তোলন হিসাবে। যেহেতু আমরা কি দেখলাম যে মূলধন এবং উত্তোলনের উপর সে 5% করে সুদ দিতে হবে। সো এবার আসি কি উত্তোলন হিসাবে। সো এবার যদি এটা মুছি, এবার বের করবো কি উত্তোলন। এবার কোশ্চেন থেকে যদি দেখি, পাইলট 500 টাকা উত্তোলন করছে, তারপরে শান্ত 400 টাকা, দুর্জয় 300 টাকা। সো আমরা এগুলোকে লিখে নিই 500, 400, 300। সো 500, 400, 300 শান্ত, সরি পাইলট, শান্ত, দুর্জয়। এবার প্রত্যেকে কত করে পাবে 5% করে সুদ পাবে, রাইট। সো 5% করে সুদ পাবে, সরি 5% সুদ পাবে না, তার প্রত্যেকে কি 5% করে ব্যবসাকে সুদ দিবে। সো আমরা এটা করে সিম্পলি বের করতে পারতাম, কিন্তু এখানে একটা শর্ত দিয়ে দিছে। শর্তটা কি, ওই বছর প্রত্যেক মাসের প্রথম তারিখে পাইলট কি প্রত্যেক মাসের শুরুতে উত্তোলন করত, শান্ত প্রত্যেক মাসের মাঝে উত্তোলন করত, আর কি আর দুর্জয় প্রত্যেক মাসের কি শেষে উত্তোলন করত। এখন
আমাদের যে ফর্মুলাটা মাথায় রাখতে হবে বা যে নিয়মটা মাথায় রাখতে হবে যে যদি কেউ কোনো ব্যক্তি মাসের শুরুতে উত্তোলন করে তখন আমরা তো এইভাবে বের করবই, তার পাশাপাশি লাস্টে এটা গুণ করে দিব 6.5 বা 6 সমস্ত 1/2। ওকে, আর যদি কোনো ব্যক্তি মাসের মাঝামাঝি উত্তোলন করে সেই ক্ষেত্রে কি আমরা 6 দিয়ে গুণ করব। ওকে, আর কোনো ব্যক্তি যদি মাসের শেষে উত্তোলন করে তো এটা তো করবই, এর সাথে 5 সমস্ত 1/2 গুণ করব। যদি এটা করি তাহলে কি আমাদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় হয়ে যাবে। যদি কোশ্চেনে কিছু উল্লেখ করা না থাকে, তাহলে আমরা সিম্পলি এভাবে বসাই দিব। ঠিক আছে, 5 × 5%। ওকে, সো যদি আমরা বের করি তাহলে প্রথমটা আসে কত? প্রথমটা যদি করি তাহলে প্রথমটা আসে কি 1,162.50। সেম আমরা যদি এইভাবে করতে থাকি তাহলে কি এটা আসবে আর এটা আসবে। ওকে, সো আমরা দেখতে পারলাম যে আমরা উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করব। ওকে, সো এই উত্তোলনের সুদ যেহেতু ব্যবসায়ের জন্য একটা আয়, সেটা কি ক্রেডিট সাইডে বসছে, সো আমরা যোগফলটা এদিকে বসাই দেব। ওকে, সো এবার হচ্ছে আমরা দেখব যে স্টেপ 1 ছিল এটা, স্টেপ 2 ছিল এটা, স্টেপ 3 ছিল কি এটা। এবার যদি দেখি যে আর কিছু বাকি আছে কিনা, এবার দেখো যে তারা মূলধন দিছে, মূলধন জাতীয় আয়, এটা আসবে না। যেহেতু মুনাফা আর উত্তোলনের সুদ এটা মুনাফা জাতীয়, সেটা আসছে। এবার কি আসবে? এবার সে বেতন পাবে, এটা অলরেডি কি বলছে, এটা অলরেডি সমন্বয় করা হয়ে গেছে। ঠিক আছে, তো এটাও আসবে না। এবার কি আসবে? 10,000 টাকার ঋণ প্রদান করছে। কে প্রদান করছে? শান্ত। তো শান্ত তো ঋণ প্রদান করছে কত? ব্যবসাকে 10,000 টাকা ঋণ প্রদান করছে। যেহেতু ব্যবসাকে 10,000 টাকা ঋণ প্রদান করছে, আর ব্যবসার কি করতে হবে? শান্তকে সুদ দিতে হবে। ঋণের সুদ আছে না, সেই ঋণের সুদ দিতে হবে। এখন সমস্যা হচ্ছে এখানে কোনো প্রকার ঋণের সুদ দেওয়া নাই, এখানে কোনো প্রকার কত পার্সেন্ট সুদ এটা উল্লেখ করা নাই। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে অংশীদারি ব্যবসায়ের যে ল আছে বা অংশীদারি ব্যবসায়ের যে নিয়ম আছে বা কনস্টিটিউশন আছে বা ল আছে, সেটার সাপেক্ষে আমাদের কি যদি কোনো ধরনের সুদের কথা উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে কত 6% সুদের হার ধরতে হবে। ওকে, সো এখানে কি সে শান্ত 10,000 টাকা কি ঋণ দিছে। যেহেতু শান্ত 10,000 টাকা ঋণ দিছে, তো আমরা কি 10,000 ইন্টু 6% দিব। কিন্তু সমস্যা হচ্ছে সে কি বছরের শুরুতে ঋণ দেয়নি, সে বছরের মাঝে ঋণ দিছে, মানে 6 মাসে ঋণ দিছে, 6 মাস পরে ঋণ দিছে। সেক্ষেত্রে আমরা কি এটাও গুণ করতে হবে, অথবা জাস্ট এটা এই যে এটাকে কি 2 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, সো এটা যদি করি তাহলে কত আসে? ঋণের সুদ 300 টাকা আসে। যদি পুরা বছরের জন্য যদি ঋণ দিত তখন আসে 600 টাকা। ওকে, যেহেতু সে 6 মাসের জন্য ঋণ দিছে বা 6 মাস পরে ঋণ দিছে, সেক্ষেত্রে কত আসছে? 300 টাকা আসছে। ওকে, সো আমরা হচ্ছে কি এটা হচ্ছে কি আমার স্টেপ 4। আচ্ছা, এত কিছু করার পরে এখন দেখো আমাদের ঋণ হইছে, উত্তোলন হইছে, সুদ হইছে, উত্তোলন সুদ হয়েছে। আবার সে মুনাফা বন্টন, আচ্ছা মুনাফা বন্টনটা পরে আসবে, কারণ সব ধরনের সমন্বয় করার পরেই তো মুনাফা বন্টন আসে, তাহলে সবার লাস্টে আসবে। তাহলে মুনাফা বন্টনটা আমরা একটা সাইডে রাখলাম। উত্তোলন হয়ে গেছে যে মাসের শুরুতে, মাসের শেষে এবং 15 তারিখ। আর বাকি থাকে হচ্ছে তারা যে দুইটা দুষ্ট লোক নিজের ব্যবসার জন্য, নিজের ব্যবসা থেকে নিজের প্রয়োজনে কি উত্তোলন করছে, পণ্য উত্তোলন করছে। সো কি 1,000 টাকা আর 8,000 টাকা শান্ত আর দুর্জয়ের নামে কি মাইনাস হবে, মানে এটা আসবে। সো এটা কি সে যেহেতু এটা ব্যবসা থেকে চলে গেছে, মানে 1,000 টাকা আর 8,000 টাকা উত্তোলন হয়েছে, ব্যবসা থেকে নিয়ে গেছে। সো কি করবে, মানে প্রোডাক্টটা উত্তোলন করছে, কিন্তু এটা ব্যবসায়ের জন্য একটা আয়, এটা ব্যবসায়ের জন্য কি একটা আয়, মানে নিজের প্রয়োজনে সে ব্যবসাকে টাকা দিয়ে সে প্রোডাক্টগুলো কি কিনে নিয়ে গেছে বাসায়। ওকে, সো শান্ত আর দুর্জয় তারা কি পণ্য উত্তোলন
এটা কি 10,000 আর 8,000 টাকা, এটাও কি লিপিবদ্ধ হবে। ওকে, সেটা এটা কি ক্রেডিট সাইডে হবে, কারণ এটা ব্যবসার জন্য একটা আয়। ওকে, সো 5 নাম্বার হচ্ছে কি 5 নাম্বার স্টেপ কি এটা। ওকে, কারণ ব্যবসা থেকে তো এইভাবে পণ্য উত্তোলন করে নিয়ে যেতে পারে না, কারণ ব্যবসাটা তিনজনের এখানে তিনজনের হক আছে, রাইট। সো সেই হিসাবে কি সে এই 1,000 টাকার 8,000 টাকার কি পণ্য ব্যবসা থেকে নিয়ে গেছে টাকার বিনিময়ে। ওকে, সো এটা কি ব্যবসার জন্য কি একটা আয়। এবার হচ্ছে কি আমরা সবগুলা সমন্বয় অ্যাড করলাম, সবগুলা যতগুলা অ্যাক্টিভিটিস ছিল, যতগুলা লেনদেন ছিল, সবগুলো যুক্ত করার পরে এখন নিট লাভ থেকে যা অবশিষ্ট থাকবে সেটাই সেই মুনাফাটা এই তিনজনের মধ্যে বন্টন হবে, রাইট। এখন দেখো যে কত আসে নিট লাভ 35,500, 35,500 থেকে 500 সাথে 3,365 যোগ করব, 365 সাথে কি 1,800 যোগ করব, তাইলে কি এই যে 35,500 টাকা, 35,500 টাকার সাথে তার আরও আয় হয়েছে। আয়গুলো কি কি এটা পরে আমরা অ্যাক্টিভিটিসের মধ্যে দেখতে পারলাম আর কি, ঠিক আছে। শুরুতে এগুলো সমন্বয় করা হয় নাই দেখে কি সে টোটাল আয়টা পায় নাই, এখন কি সে টোটাল আয়টা পাবে। ওকে, যে ব্যবসায় আসলে কত টাকা আয় হয়েছে অ্যাকচুয়ালি। তো 35,000 সাথে কি 3,365 যোগ করব আর কি 1,800 টাকা যোগ করব। এই তিনটা জিনিস যোগ করার পরে যেটা থাকবে সেটা কি 37,665। এই 37,665 কি তার টোটাল আয় কত 37,665 টাকা, ঠিক আছে, যেটা ক্রেডিট সাইডে আছে যে ব্যবসার আয়। এখন এইটা থেকে 37,665 থেকে আমি এই ব্যয়গুলা মাইনাস করবো, বিকজ মূলধনের সুদ মানে কি ব্যবসাগুলা কি সুদ দিতে হবে অংশীদারকে। তো 3,765 থেকে 3,000 এখানে করি 3,765 থেকে 37,665 থেকে 37,665 থেকে 5,125, এটা হচ্ছিল কি ওখানের আয়, ঠিক আছে। ওটা থেকে কি ব্যয়গুলা মাইনাস করব, আর 300 মাইনাস 300 কত আসে 37,665 থেকে যদি আমি এই দুইটা ব্যয় মাইনাস করি তাহলে আমার আসে কত, তোমাদের যদি দেখাই, আমার আসে কত 32,240 টাকা। তাহলে আমি কি বলতে পারি এই 32,240 টাকা আমার ব্যবসায় কি নিট আয়। মানে আমি হচ্ছে কি ফার্স্টে এই সব কিছু সমন্বয় করার পূর্বে আমি দেখছি আমার ব্যবসায় 35,500 টাকা ছিল, তারপরে উত্তোলনের সুদ আর কি পণ্য উত্তোলন এগুলো যোগ করার পরে কি আমি মোট আয় পাইছি। মোট আয় থেকে আমি যে ব্যয়গুলো হয়েছে এই যে দুইটা ব্যয় হয়েছে এই দুইটা মাইনাস করার পরে আমি কি পাইছি নিট আয় পাইছি। এই যে নিট আয়, এই যে এই আয়টা এই আয়টাই কিন্তু কি তিনজনের মধ্যে ভাগ হবে, রাইট। সো আমি কি বলবো এই 32,240 এটা আমি আগে লিখে রাখবো। ওকে, সো এই 32,240 দেখো এই 32,240 টাকায় কি তিনজনের মধ্যে ভাগ হবে। এখন তিনজনের মধ্যে কিভাবে ভাগ হবে, কারণ সবাই তো সমান ধরনের ইনভেস্টমেন্ট করে নাই, কেউ বেশি ইনভেস্ট করছে কেউ কম ইনভেস্ট করছে। সেই জন্য এখানে বলে দেওয়া আছে যে মুনাফা যথাক্রমে কি 3-2-1 অনুপাতে কি 3-2-1 অনুপাতে কি হবে বন্টন হবে। তো সেই সাপেক্ষে 3-2-1, ঠিক আছে। সো এখন কিভাবে বন্টন করব এই যে মুনাফাটা নিট মুনাফাটাকে, সো ফার্স্টে আমরা কি করব যোগফল বের করব। 3-2-1 এর যোগফল কত 3-2-1 এর যোগফল কত 6। ওকে, এরপর কি করব যে এই যে টোটাল অ্যামাউন্টটা 32,240 থেকে 6/3 এটা কি পাইলটের মুনাফা হবে। যে যোগফলটা বের হবে যে গুণফলটা বের হবে সেটা কি হবে পাইলটের বের হবে। তো
কত আসে 16,120। সো এখানে কত 16,120। সো এটাই হবে কি পাইলটের মুনাফার অংশ, মানে পাইলট এই ব্যবসা থেকে নিট মুনাফার অংশ থেকে কত পাবে 16,120 টাকা পাবে। এরপর শান্তর কত সিম 32,240 থেকে 32,240 থেকে সে কত পাবে, তার অংশ ছিল কত 2, সেইখানে 3 ছিল, 3 এখান থেকে আসছে আর এই 6 এখান থেকে আসছে। ওকে, এরপরে এই সে হচ্ছে যেহেতু 2 অংশ পাবে। ওকে, সো তার এই যোগফলটা কত এখানে আসবে, তার এই যোগফলটা কত এটা। এবার কি লাস্টে দুর্জয় একটা অংশ পাবে 32,240 ইন্টু 6 ইন্টু 1, যেটা গুণফল আসবে সেটা কি দুর্জয়ের। সো সিম্পলি এই তিনটে যোগ করলে কিন্তু এটাই আসে। সো আমরা কিন্তু অথচ আমরা কিন্তু এটা আগেই লিখে রাখবো। আর এই দুইটার যোগফল কি সেম হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, দুইটা যোগফল সেম করে যেটা পার্থক্য সেটাই এখানে বলবে। সো আই হোপ তোমাদের লাভ লোকসান আবন্টন হিসাবটা কি তোমাদের মোটামুটি বুঝাইতে পারছি। ওকে, সো লাভ লোকসান আবন্টন হিসাবে কি শুধুমাত্র কি মুনাফা জাতীয় ব্যয়গুলো আসবে, মুনাফা জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় আয়গুলো আসবে। এবার আমরা যেটা দেখব সেটা কি অংশীদারের মূলধন হিসাব দেখব। অংশীদারের মূলধন হিসাব কি ওই সেম টি ছকের আকারেই হবে, টি ছক আকারে কি খতিয়ানের আকারেই হবে, কিন্তু এখানে কি মূলধন জাতীয় ব্যাপারগুলো আসবে, কারণ সে যতগুলো ইনভেস্ট করছে সেই টাকাটা। এখন যদি দেখাই, দেখো টি ছক অনুযায়ী কি আমরা মাঝখানে একটা কি দাগ কাটছি। ওকে, এই সাইডে হবে কি ক্রেডিট, এই সাইডে কি ডেবিট। এখন দেখো অংশীদারদের মূলধন হিসাব আর প্রত্যেকের নামে, যেমন পাইলট, শান্ত, দুর্জয়, প্রত্যেকের নামে কি আলাদা আলাদা ছক আছে। এখন দেখো ফার্স্টে আসবে কি আমরা জানি কি মূলধন হিসাব কি, মূলধন হিসাব কি কি রিপ্রেজেন্ট করে, মূলধন হিসাব রিপ্রেজেন্ট করে কি ক্রেডিট রিপ্রেজেন্ট করে। সো ফার্স্টে আসবে কি তাদের যে মূলধন দিয়েছিল জানুয়ারির 1 তারিখ। সো আমরা তো মূলধন হিসাব লিখতে পারবো না, মূলধন হিসাবের অপোজিট নামটা লিখবো। আমরা তো খতিয়ান এইভাবেই বসাই, জাবেদার মধ্যে যে কি থাকে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ওকে, তো আমরা যদি মূলধন হিসাবটা করতেছি তা আমরা কি অপোজিট নামটা ইউজ করবো। তো অপোজিট নামটা কি আসবে নগদান হিসাব। যেহেতু আমরা ক্রেডিটের জায়গায় বসতেছি আমরা ডেবিট নামটা বসাবো আর কি। সো নগদান হিসাব বসাবো। নগদান হিসাব দেখো তারা মূলধনের পরিমাণ কত ছিল, মূলধনের পরিমাণ ছিল কত 50, 30, 20। ওকে, 50, 30, 20। সো তারা কি 50,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা এটা বসবে ক্রেডিট সাইডে। ঠিক আছে, কারণ ক্রেডিট সাইড মানে কি মূলধন হিসাব, মূলধন হিসাব ক্রেডিট সাইডকে রিপ্রেজেন্ট করে। এবার আসি অতিরিক্ত মূলধনের ব্যাপারটা। এখন দেখো যেহেতু মূলধন হিসাব বের করতেছি, এখন তারা তো এই মূলধনটা দিছে, কিন্তু দুর্জয় কি করছে, দুর্জয় 5,000 টাকা এক্সট্রা মূলধন দিছে। দুর্জয় 5,000 টাকা এক্সট্রা মূলধন দিছে। সো এখানে নগদান হিসাব, আমরা তো অতিরিক্ত মূলধন হিসাব লিখতে পারি না, আমরা কি অতিরিক্ত মূলধন হিসাবের অপোজিটটা লিখবো, রাইট, নগদান হিসাবটা লিখবো। সেটা কি জুলাইয়ের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ কি করছে সে 5,000 টাকা কি এক্সট্রা দিছে। এই যে 5,000 টাকা এক্সট্রা দিছে সেটা কি দুর্জয়ের আন্ডারেই লিখবো, দুর্জয়ের নিচে লিখবো। ওকে, এবার আসি যে তাদের মূলধন মানে অংশীদারদের মূলধন। এবার কিন্তু আমরা মানে অংশীদারদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছি। এর আগে একটা চিন্তা করছিলাম কি ব্যবসায়ের পার্সপেক্টিভ থেকে, এবার চিন্তা করব কি অংশীদারদের পার্সপেক্টিভ থেকে, যে অংশীদারদের কত টাকা বাড়তেছে, অংশীদারদের কত টাকা কমতেছে। ওকে, সো তো অংশীদারদের মূলধন বাড়তেছে কিভাবে বাড়তেছে, যে সে বেতন পাইছে। কত টাকা বেতন এখানে বলা আছে যে কি পাইলট মাসিক 5,000 টাকা করে বেতন পাবে, সরি 500 টাকা করে বেতন পাবে। সে যদি 500 টাকা করে বেতন পায় তাহলে তার বছর শেষে তার বেতন হবে কত 500 × 12, ঠিক আছে 6,000 টাকা। বুঝতে পারছো? সো এখানে যদি পাইলট 500 টাকা করে বেতন পাচ্ছে তাহলে 12 মাসে কত হবে 6,000 টাকা। এবার আসি সেটা কি সেই হিসাবটা কবে হবে 31শে ডিসেম্বর হচ্ছে। ওকে, এবার আসি হচ্ছে একটু পর্যন্ত ঠিক আছে। এবার ওই সাইডে যদি দেখি যে
ক্রেডিট সাইডের পরে আমরা যদি ডেবিট সাইডে দেখি যে তারা প্রত্যেকে উত্তোলন করছে কত টাকা করে, 500, 400, 300 করে, 500, 400, 300 করে উত্তোলন করছে। তাই 500, 400, 300 কয়বার উত্তোলন করছে? প্রতি মাসে উত্তোলন করছে, যেগুলো কি 12 দিয়ে গুণ হবে পরে। তাহলে উত্তোলন কি, উত্তোলন হিসাব 500 × 12 6000। সো সবগুলোর সাথে কি, প্রত্যেকের সাথে কি 12 দিয়ে গুণ হবে। তাহলে 500 × 12 6000, 300 × 12 4800, 200 × 12 কত, 400 × 12 4800, 300 × 12 6000, 3600। ওকে, সো আমরা কি উত্তোলন হিসাবটা আনছি, এটা ডেবিট সাইডে, বিকজ এই যে সে যেহেতু টাকাটা উত্তোলন করছে ব্যবসা থেকে, ওকে, তাহলে এখানে অংশীদারদের লস, অংশীদারটা তার মানে যেই মূলধনটা তারা দিছে ব্যবসায়, সে মূলধনটা থেকে কি তারা এটা উঠায় নিয়ে আসছে। সে যেহেতু অংশীদারদের মূলধন মানে অংশীদারের কাছে যে উত্তোলনের মাধ্যমে তাদের পকেটে টাকা চলে আসছে, যদি তাদের কাছে নগদ টাকা পকেটে এসে পড়ছে, তো নগদ টাকা কি ডেবিট। সো এখানে ডেবিটে বসছে আর কি এই অ্যামাউন্টগুলো। ক্লিয়ার? ওকে, এবার আসি, আমরা মোটামুটি এখান থেকে সবগুলো ইনফরমেশনই কভার করছি। হ্যাঁ, এবার আসি হচ্ছে কি, আমরা কি এখান থেকে ইনফরমেশন নিব, আমরা এর আগে যে লাভ লোকসান আবন্টন হিসাব পড়েছিলাম সেটা থেকে ইনফরমেশন নিব। সো এখান থেকে যদি ইনফরমেশন নেই, ফার্স্টে যেটা আসে যে লাভ লোকসান 31 ডিসেম্বর লাভ লোকসান আবন্টন হিসাব করি, তারপর সে মূলধন হিসাবটা করব। সেইখানে প্রথমে যেটা আসে যে মূলধনের সুদ আর মুনাফার অংশ। এই মূলধনের সুদ আর মুনাফার অংশ প্রত্যেকটা অংশীদারের কি মূলধনের পরিমাণ বৃদ্ধি করে। আর মূলধনের পরিমাণ বৃদ্ধি করে মানে কি, সেটা কি ক্রেডিট দিকে যাবে। কারণ আমরা জানি যে আয় দায় মূলধন, আয় দায় মূলধন কি ক্রেডিট রিপ্রেজেন্ট করে। সো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। সো এখানে প্রত্যেকটারই কি মূলধন বৃদ্ধি পাওয়ার কারণে কি আমরা ক্রেডিট সাইডে বসাইছি। এখন মূলধনের সুদ, মূলধনের সুদ মানে কি, যে এখানে অংশীদারের পকেটে টাকাটা যাচ্ছে। ওকে, অংশীদারের পকেটে যেহেতু টাকাটা যাচ্ছে, তো কি মূলধনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাদের ব্যক্তিগত মূলধনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সো মূলধনের সুদ আমরা কি যেহেতু এখানে ডিটারমাইন করছি, এই টাকাগুলো কি আমরা ক্রেডিট সাইডে বসাই দেব। মুনাফার অংশ, মুনাফার অংশ কি অংশীদারদের কি মূলধনের পরিমাণ বা ব্যবসায় অংশীদারদের ক্যাশের পরিমাণ বৃদ্ধি করতেছে, সেই সাপেক্ষে তাদের এই অ্যামাউন্টগুলা সেম এখানে কি যুক্ত হচ্ছে। ঠিক আছে, সো এখানে আমরা কি পাইলাম, মানে ক্রেডিট সাইডের অংশটা আমাদের শেষ। এবার আসি এই সাইডের অংশগুলা, মূল উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলন। যেহেতু এটা ব্যবসার পার্সপেক্টিভ থেকে করছি, সেই জন্য এখানে ক্রেডিটগুলো ওখানে অবশ্যই ডেবিট হবে, কারণ ওগুলো হচ্ছে কি মানে এটা কি অংশীদারদের পার্সপেক্টিভ থেকে করা। সো এখানে উত্তোলনের যে সুদটা কি করবে, উত্তোলনের সুদটা কি অংশীদারদের কি ব্যবসায় সুদ দিতে হবে, মানে অংশীদারদের নিজের পকেট থেকে টাকা খসবে। যেহেতু অংশীদার নিজের পকেট থেকে টাকা খসতেছে, সো কি এখানে কি ডেবিট দিকে আসবে, অংশীদারদের খরচ বা অংশীদারদের খরচ হিসেবে আসতেছে। সো এইগুলা কি মূলধনের পরিমাণ কমাই দিচ্ছে, যখন এটা ডেবিট সাইডে যাচ্ছে। সো এখানে কি আমরা এর আগে যে উত্তোলনগুলো বের করছি, এগুলো কি সিম্পলি এখানে বসাই দেব। উপরে কি হেডিং কি দিব, লাভ লোকসান আবন্টন হিসাব। ওকে, দেওয়ার পরে আবার কি পণ্য উত্তোলনও করছে। পণ্য উত্তোলন করছে মানে কি, সে প্রোডাক্ট ব্যবসা থেকে প্রোডাক্ট নিছে, কিন্তু কি নিজের মূলধনের পরিমাণও কমছে, মানে নিজের টাকাও কমছে। ওকে, তো সে টাকা দিয়ে যেহেতু নিছে, এটা করার পরে আমরা এবার নর্মাল যে খতিয়ান করি, আমরা এটা বেসিক্যালি তো খতিয়ানই, রাইট, অংশীদারি মূলধন হিসাব, মানে অংশীদার বাদ দাও, খালি মূলধন হিসাব তো বের করছো খতিয়ানের সময়, জাবেদা থেকে খতিয়ান যখন করো। সো মূলধন হিসাবের মতোই, মানে খতিয়ানের মতোই তুমি কি করবা, ব্যালেন্স বিডি আর ব্যালেন্স সিডি বের করবা। ফার্স্টে দুইটা সাইডের যোগফল বের করবা, দুই সাইডের যোগফল বের করে যেই সাইডের যোগফল সবচেয়ে বড়, ওই সাইডেরগুলো আগে বসাই দিবা দুই সাইডে বসানোর পরে যেগুলা কম, ঠিক আছে, মানে যে পার্থক্যটা এই পার্থক্যগুলো কি ব্যালেন্স সিডি হিসেবে এই যে এগুলা ফিল আপ করে দিবা। ফিল আপ করে এরপরে কি এই অ্যামাউন্টগুলোই কি এখানে পরের বছর ব্যালেন্স বিডি হিসেবে দেখাই দিবে। সো ফার্স্টের একটু অংশ তোমাদের বুঝাইতে পারছি, বাকি অংশটা তো নর্মাল খতিয়ানের মতোই, ঠিক আছে, যেটা তোমরা 19 থেকে করে আসতেছো। ওকে, সো আই হোপ অংশীদারি ব্যবসা যে মানে
এরকম ম্যাথই আসে অংশীদারি ব্যবসা থেকে। এই ক্লাসটা থেকে আই হোপ তোমাদের ওভারঅল মানে অধিকাংশই কি ম্যাথগুলো এই ম্যাথের রুলস অনুসরণ করে কি অধিকাংশ ম্যাথই কি তোমরা সলভ করতে পারবে। ওকে, সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।